সেটা আপনাদের সাথে শেয়ার করব। কি কি লেখা থাকে? হয় এটা লেখা থাকবে, which stands for FOB shipping, না হলে এটা লেখা থাকবে which stands for FOB destination। এই দুইটার যে কোনো একটা লেখা থাকবে। এটা দেখলেই যিনি কিনছে আর যে বিক্রি করছে বুঝে নেয় যে কাকে ট্রান্সপোর্টেশন কস্ট পে করতে হবে। এই যে FOB কথাটা লিখলাম, এই যে FOB এই কথাটার ফুল ফর্ম হলো ফ্রি অন বোর্ড। ফ্রি অন বোর্ড, এখানে বোর্ড কথাটা হলো ট্রান্সপোর্টেশন। যেমন আমরা যখন এয়ারপোর্টে যাই বোর্ডিং বলে না, বোর্ডিং ব্রিজ, বোর্ডিং পাস, হ্যাঁ আমরা জাস্ট এক জায়গা থেকে এক জায়গায় শিফট হচ্ছে, বোর্ডিং এ যাচ্ছি, চলে যাচ্ছি ট্রান্সপোর্টেশনে, ওটার একটা ক্লিয়ারেন্স বা একটা ডকুমেন্ট যেটা হচ্ছে বোর্ডিং পাস। ওকে, এখানে বোর্ডিং বলতে ট্রান্সপোর্টেশন বোঝাচ্ছে। আচ্ছা, আমি বেশি ডিটেল বা খুব কঠিনে যাব না, আমি জাস্ট এটা বলি যে কখন মানে কোনটা থাকলে বায়ার ট্রান্সপোর্টেশন কস্ট পে করবে আর কোনটা থাকলে সেলার। তারপর আমি প্রপারলি রিজন বলছি। যদি দেখেন যে এফওবি শিপিং লেখা আছে, তার মানে ইট ইজ দ্য বায়ার হু উইল হ্যাভ টু পে দ্য ট্রান্সপোর্টেশন কস্ট। তো বায়ার উইল পে দ্য ট্রান্সপোর্টেশন, বায়ার উইল পে দ্য ট্রান্সপোর্টেশন, যিনি কিনছেন। আচ্ছা, অন দ্য আদার হ্যান্ড যদি এফওবি ডেস্টিনেশন লেখা থাকে, ইট ইজ দ্য সেলার হু উইল পে দ্য ট্রান্সপোর্টেশন কস্ট। যিনি যদি লেখা থাকে যে এফওবি ডেস্টিনেশন, তাহলে প্রোডাক্টটা যিনি সেল করছে, সেলার যিনি, যিনি বিক্রি করছেন, তাকে ট্রান্সপোর্টেশন কস্টটা পে করতে হবে। নাও দ্য কোয়েশ্চেন ইজ হোয়াই, যে শিপিং থাকলে কেন বায়ার, ডেস্টিনেশন থাকলে কেন সেলার। এই এফওবি অর্থাৎ ফ্রি অন বোর্ডের পরে যে দুইটা টার্ম আছে, শিপিং এবং ডেস্টিনেশন, এই দুইটা টার্ম দ্বারা, শব্দ দ্বারা এই প্রোডাক্টের পেছনে কার রেসপন্সিবিলিটি কত এটা বোঝে। আবারও বলছি, এই এফওবি, শিপিং এবং ডেস্টিনেশন এই দুইটা ওয়ার্ড দ্বারা এই যে প্রোডাক্টটা কেনা বেচা হচ্ছে, এই প্রোডাক্টের পেছনে বা প্রোডাক্টের প্রতি বায়ার এবং সেলার কার দায়িত্ব কত, রেসপন্সিবিলিটি কত, সেটা বোঝানো হচ্ছে। তো খেয়াল করেন, এফওবি শিপিং, শিপিং মানে কি কোনো একটা ট্রান্সপোর্টেশনে শিপ হয়ে যাচ্ছে। যদিও শিপিং দ্বারা আপনার সাধারণত যে ওয়াটার ভেহিকল যেগুলো আছে, নৌ পরিবহন, সেগুলো বোঝায় বা জাহাজ বোঝায়, বাট ইটস নট লাইক দ্যাট। শিপিং মিনস এভরি কাইন্ড অফ ট্রান্সপোর্টেশন। আমরা যখন বলি যে আমার প্রোডাক্টটা শিপমেন্টে আছে, তার মানে একটা ট্রান্সপোর্টেশনে আছে, অন দ্য ওয়ে। ওকে, সো এফওবি শিপিং যখন লেখা থাকবে, তখন সেলারে, জাস্ট আমি মুখে বলবো, আপনারা ভালো করে শুনবেন বা দু একটা জিনিস নোট করবেন। এফওবি শিপিং যখন থাকবে, তখন সেলারের দায়িত্ব হচ্ছে শুধুমাত্র প্রোডাক্টটাকে যে কোনো একটা শিপিং অথরিটি বা ট্রান্সপোর্টেশন অথরিটির হাতে পৌঁছে দেওয়া। তাদের দায়িত্ব অফিসিয়ালি ওখানেই শেষ। এরপরে ওই প্রোডাক্টটা শিপিং অথরিটির কাছ থেকে বুঝে নেওয়া থেকে শুরু করে, হ্যাঁ, বায়ারের কাছে যাওয়ার সমস্ত দায়িত্ব তখন চলেছে বায়ারের কাছে। মানে সহজ কথা, আমি যদি এই সিচুয়েশনে সেলার আর বায়ারের রেসপন্সিবিলিটি বলি, সেলারের দায়িত্ব জাস্ট প্রোডাক্টটাকে ওই শিপমেন্টে বা শিপিং অথরিটির হাতে তুলে দেওয়ার মধ্যেই শেষ। বাকি বাকি যে দায়িত্ব, তার মানে শিপিং অথরিটির কাছ থেকে প্রোডাক্টটা বুঝে নেওয়া, বায়ারের নিজস্ব লোকেশনে নিয়ে যাওয়া, এই সমস্ত রেসপন্সিবিলিটি বায়ারের ঘাড়ে পড়ে। তো যেহেতু এই ক্ষেত্রে বায়ারের রেসপন্সিবিলিটি দেখেই বোঝা যাচ্ছে যে বেশি, দ্যাটস ওয়াই হি অর শি উইল হ্যাভ টু পে দ্য ট্রান্সপোর্টেশন কস্ট। অন দ্য আদার হ্যান্ড, এফওবি ডেস্টিনেশন থাকলে কেন সেলার ট্রান্সপোর্টেশন কস্ট পে করবে? অ্যাগেন এফওবি কি লেখা আছে? ডেস্টিনেশন। ডেস্টিনেশন মানে কি? গন্তব্য, মানে যেখানে যাচ্ছি। তো এই ক্ষেত্রে প্রোডাক্টের ডেস্টিনেশন কোথায়? প্রোডাক্টটা কোথায় যাচ্ছে? বায়ারের লোকেশনে, তাই না? নাকি না? হ্যাঁ, বায়ারের লোকেশনে বা বায়ারের অ্যাড্রেসে। তো এই ক্ষেত্রে সেলারের দায়িত্ব হচ্ছে প্রোডাক্টটাকে একেবারে বায়ারের ডেস্টিনেশন পর্যন্ত পৌঁছে দেওয়া। হ্যাঁ, সে হয়তো সঙ্গে করে নিয়ে যাবেন, আবার সমস্ত রেসপন্সিবিলিটি, দায়ভার, হ্যাঁ, দায় দায়িত্ব তার।
এই ক্ষেত্রে শুধুমাত্র সেলার জাস্ট শিপিং অথরিটি কাছে তুলে দিলেই হবে না, সেটাকে নিজ দায়িত্বে বাইরের লোকেশন পর্যন্ত পৌঁছে দেওয়ার সমস্ত রেসপন্সিবিলিটি সেলারের। এই ক্ষেত্রে যেহেতু সেলারের রেসপন্সিবিলিটি বেশি, বা বলতে গেলে সেলারই রেসপন্সিবল থাকে, দ্যাটস ওয়াই হি অর শি উইল হ্যাভ টু পে দ্য ট্রান্সপোর্টেশন কস্ট। So that is the difference between FOB shipping and destination. দেখেন বুঝেন কিনা। সো FOB শিপিং আর ডেস্টিনেশন থেকে কারো কোনো কোশ্চেন আছে? স্যার এইখানে যে এফওবি শিপিং যেটা, এটা কি বায়ার মানে যে প্রোডাক্ট বা মার্চেন্ডাইজ যে প্রোডাক্টগুলো যেটাই হোক, এগুলো কি শিপিং এ উঠায় দেওয়া পর্যন্ত খালি ওর দায়িত্ব? সেলারের, বায়ারের না, সেলারের। ট্রেনারের। আর ওইখান থেকে রিসিভ করার দায়িত্ব কি বায়ারের? বায়ারের, হ্যাঁ। সো বায়ারের দায়িত্বটা বেশি পড়ছে, রিসিভ করা, বুঝে নেওয়া প্রোডাক্টটা। ওকে, আর কারো কোনো কোশ্চেন? সো আমাদের মেইন যেটা মনে রাখতে হবে, এফওবি শিপিং আছে নাকি ডেস্টিনেশন আছে। শিপিং থাকলে যে কিনছে তাকে পে করতে হবে, আর ডেস্টিনেশন থাকলে যে বিক্রি করছে তাকে পে করা লাগবে। এখন একটু খেয়াল করে এখানে কি বলা আছে। এখানে এফওবি শিপিং আছে, তার মানে যিনি বায়ার তাকে পে করতে হবে। এই যে দেখেন, এখন কোশ্চেন হচ্ছে, দেখেন এই যে ন্যান্ডি কর্পোরেশন বা আমি, বায়ার নাকি সেলার। দেখেন আমি পারচেজ করছি, তার মানে আমি বায়ার না, তো আমাকেই কিন্তু ট্রান্সপোর্টেশন কস্টটা পে করতে হবে। সেটা একটু বোঝার জন্য পাশে লিখে রাখি, বায়ার, সেখানে বায়ার হচ্ছে আমি বা ন্যান্ডি। এটা গেল একটা বেসিক আপনার রিগার্ডিং দিস চ্যাপ্টার। এটা হচ্ছে আপনার যে ট্রান্সপোর্টেশন কস্ট কে পে করবে সেটা নিয়ে। আরেকটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে আপনার অ্যাবাউট ডিসকাউন্ট। আমি বলেছিলাম যেহেতু এই ক্ষেত্রে একটা বিজনেসের সাথে লেনদেন করছে, এই ক্ষেত্রে বেশিরভাগ ট্রানজাকশন আপনার বাকিতে হয়, বেশিরভাগ ট্রানজাকশন বাকিতে হয়ে থাকে, যার ফলে যে সেলার তার টার্গেট হচ্ছে যত দ্রুত বায়ারকে কিছু ইনসেনটিভ দেখিয়ে, ডিসকাউন্টের অপশন দেখিয়ে যত দ্রুত তার পাওনা টাকাটা আদায় করতে পারে। এখন এইটাই যে এগ্রিমেন্টটা বা বিজনেস ডকুমেন্টটা থাকে বায়ার এবং সেলারের মধ্যে, সেখানে ডিসকাউন্টের ব্যাপারে কিভাবে বলা থাকে। যেমন লাস্ট ক্লাস আমরা যে ম্যাথটা দেখেছিলাম, ম্যাথ তো আর না, যে আমি জার্নালগুলো একটা ম্যাথমেটিক ওয়েতে বলেছিলাম। সো আপনার লাস্ট ক্লাসে জাস্ট আমি মুখে বলেছিলাম যে বায়ার আমাকে বলেছে আপনি যদি এই টাকাটা 10 দিনের মধ্যে দেন আপনি 2% ডিসকাউন্ট পাবেন, আপনি 500 টাকা ডিসকাউন্ট পাবেন। বাট রিয়েলিটিতে এত বড় লেখা থাকে না। জাস্ট ছোট কিছু একটা টার্ম বা একটা ফ্রেজ ইউজ করা হয়, কি ধরেন কন্ট্রাক্টে এটা বলা আছে, ডিসকাউন্টের ব্যাপারে এটা বলা আছে, বা এভাবে বলা থাকে। এটা এইটা দিয়ে ডিসকাউন্টের টার্মস এন্ড কন্ডিশনটা বোঝানো হয়, এবং বায়ার বুঝে নেয় যে তাকে ডিসকাউন্ট পেতে হলে কি করতে হবে, বা সেলার কি বোঝাতে যাচ্ছে। এটাকে পড়তে হয় কিভাবে, 2/10 নেট 30। আবারও বলছি 2/10 নেট 30। এটার মানে কি, ধরেন আমি একজনের কাছ থেকে 10,000 টাকার প্রোডাক্ট বাকিতে পারচেস করেছি, এখন এই 10,000 টাকা আমার দেওয়া লাগবে। তো এখন যার কাছ থেকে প্রোডাক্ট কিনেছি সেলার, সে আমাকে ডিসকাউন্ট নেওয়ার জন্য অপশনটা দিয়েছে। সো হোয়াট ডাজ ইট মিন, যে এই টাকাটা আমি যদি আগামী 10 দিনের মধ্যে দিতে পারি, তাহলে আমি 2% ডিসকাউন্ট পাবো। এই টাকাটা আমি যদি আগামী 10 দিনের মধ্যে দিতে পারি, then I will get a discount of 2%. তার মানে এখানে 10 বলতে বোঝাচ্ছে 10 ডেজ। যদি এই টাকাটা 10 দিনের মধ্যে দেওয়া যায়, আমি 2% ডিসকাউন্ট পাবো। 2% হচ্ছে আপনার কি ডিসকাউন্ট, সরি 2 না, এখানে 2 মানে হচ্ছে 2% ডিসকাউন্ট। আচ্ছা, এটা গেল প্রথম পার্ট। কিন্তু এখন যদি আমি 10 দিনের মধ্যে টাকা না দিতে পারি, আমি কি কোনো ডিসকাউন্ট পাবো? নো, ডিসকাউন্ট পাবো না। তাহলে এই ফুল অ্যামাউন্ট, এখানে নেট বলতে বোঝাচ্ছে ফুল অ্যামাউন্টটা, ফুল যে ডিউ অ্যামাউন্ট আছে সেটা হচ্ছে আমাকে আগামী 30 ডেজ এর মধ্যে পে করতেই হবে। সো ইফ আই ফেল টু অ্যাভেল দ্য ডিসকাউন্ট, দেন আমাকে নেট বা ফুল অ্যামাউন্টটা আগামী 30 ডেজ এর মধ্যে পে করতে হবে। এই
তার মানে 10 দিনের মধ্যে যদি টাকাটা পে করতে পারে আমি 2% ডিসকাউন্ট পাবো, নাহলে ফুল অ্যামাউন্টটা আমাকে 30 ডেজের মধ্যে পে করতে হবে। তার মানে আমার ডিসকাউন্ট নেওয়ার জন্য সময় দিয়েছে যে 10 দিন, সেই 10 দিনকে বলা হয় ডিসকাউন্ট পিরিয়ড। আবার একটু উল্টা চিন্তা করি, ধরেন আমি একটা প্রোডাক্ট বাকিতে 10,000 টাকা দিয়ে সেল করলাম, এখন আমি কাস্টমারের কাছ থেকে ক্যাশ কালেক্ট করার জন্য ডিসকাউন্টের এই অপশনটা দিয়ে দিয়েছি, টার্মস এন্ড কন্ডিশনটা দিয়ে দিয়েছি। সেটা কি, যদি এই টাকাটা কাস্টমার আমাকে 10 দিনের মধ্যে দেয় তাহলে আমি তাকে 2% ডিসকাউন্ট দিব, না হলে ফুল অ্যামাউন্টটা কাস্টমার আমাকে 30 ডেজের মধ্যে অবশ্যই দিয়ে দিবে। এই সো দ্যাট ইজ দ্য ইন্টারপ্রিটেশন অফ দিস কাইন্ড অফ ডিসকাউন্ট রিলেটেড টার্মস। যেমন এখানেও দেখেন অলমোস্ট সেম জিনিসটাই হয়তো বলা আছে, যে দেখেন টার্মস 2/10 নেট 30। সো তার মানে আমি যে 25,000 টাকা দিয়ে যে প্রোডাক্টটা কিনেছিলাম এটা যদি আমি 10 দিনের মধ্যে দিতে পারি তাহলে আমি 2% ডিসকাউন্ট পাবো, নাহলে ফুল অ্যামাউন্টটা আমাকে 30 ডেজের মধ্যে পে করতে হবে। এটা ছিল আপনাদের ডিসকাউন্ট নিয়ে। তো এই দুইটা বেসিক আপনাদের ম্যাথটা শুরু করার আগে বলার ছিল। কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। এনি কোয়েশ্চেন? ওকে, এবার আমরা ডিরেক্ট ম্যাথে চলে যাই, আর কোনো কিছু আমার এখানে বলার নেই। তো আশা করি জার্নালগুলো আপনারা লাস্ট ক্লাসে ছিলেন, বুঝেছেন, পারবেন। তো জার্নাল কিন্তু অ্যাগেইন চেঞ্জ হয় না, শুধু অ্যামাউন্ট গুলো চেঞ্জ হয়। খেয়াল করেন, প্রথম ট্রানজাকশনটা কি, যতই যা বলুক আমার মেইন ট্রানজাকশন এতটুকু, টার্মস কি আছে, কন্ডিশন কি আছে সেটা পরে, যে আমি ডিয়ন কোম্পানির কাছ থেকে বাকিতে, ডিয়ন কোম্পানিও না, কোম্পানিও ভুলে যান, আমি বাকিতে কিছু প্রোডাক্ট পারচেজ করেছি। তো আপনারাই বলেন, বাকিতে কোনো প্রোডাক্ট পারচেজ করলে জার্নাল কি হবে? পারচেজ ডেবিট আর অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট। এই যে প্রোডাক্ট পারচেজ করেছি এটা আমার জন্য কি খরচ, এক্সপেন্স, আমার খরচ বাড়ছে, খরচ বাড়লে কি হয়, ডেবিট। সো পারচেজ এক্সপেন্স ডেবিট, অথবা শুধু পারচেজ ডেবিট। আর বাকিতে যদি কোনো কিছু কিনি, আমি বাকিতে কিনেছি না অন অ্যাকাউন্ট বা অন ক্রেডিট, সো বাকিতে যদি কোনো কিছু কিনি বা বাকিতে কোনো সার্ভিস নিয়ে থাকি তাহলে কি হয়, আমার একটা লায়াবিলিটি হয়, কি, যে টাকাটা আমাকে পে করতে হবে। সো পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল। সো লায়াবিলিটি বাড়লে কি হয়, ক্রেডিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। আমি একটু মিলাই দিই, ঠিক আছে কিনা। এই যে দেখেন, এই যে পারচেজ এক্সপেন্স ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। সো প্রথম আমরা কি, এই যে জার্নালের যে ফরম্যাটটা করেছি এখানে প্রথম জার্নালটা লিখে ফেলি। April 5 purchase expense debit and accounts payable credit. এবং অ্যামাউন্টটা হচ্ছে 25,000। ওকে, সো প্রথম জার্নাল থেকে কারো কোনো কোয়েশ্চেন? ওকে, নেক্সট বলা হচ্ছে অন এপ্রিল 6। এবার দেখেন এপ্রিল 6 এ কি হয়েছে, ওই যে অ্যাজ পার দ্য রুল শিপিং পয়েন্ট, সো বায়ার, তার মানে আমাকে ট্রান্সপোর্টেশন কস্টটা পে করতে হবে না, তার মানে ন্যান্ডিকে। সো আমি কি করলাম, পরের দিন ট্রান্সপোর্টেশন কস্ট বাবদ $900 পে করে দিলাম। তো দেখেন পেইড, অর্থাৎ আমি 6 তারিখে একজন ট্রান্সপোর্টেশন অথরিটির সাথে কথা বললাম যে এই প্রোডাক্টটা আমাকে আমার এই লোকেশনে ডেলিভারি করবেন। সে বললো ঠিক আছে করবো, আমাকে $900 পে করতে হবে, সেটা আমি ক্যাশে পে করে দিয়েছি। সো পেইড দ্য ফ্রেট কস্ট অফ $900 অন মার্চেন্ডাইজ পারচেজ ফ্রম ডিএন কোম্পানি, সেটাই বলা আছে। সে যে ট্রান্সপোর্টেশন কস্ট পে করলাম, ট্রান্সপোর্টেশন কস্ট মানে কি, ফ্রেট। সো ইজ ইট ফ্রেট ইন অর ফ্রেট আউট? আপনারাই বলেন, ফ্রেট ইন নাকি ফ্রেট আউট? স্যার আবার একটু বলবেন কোশ্চেনটা? এই যে এখানে যে ট্রান্সপোর্টেশন কস্ট আমি পে করেছি ফ্রেট, স্যার এটা কি ফ্রেট ইন হবে নাকি ফ্রেট আউট হবে? কেউ মনে হয় হ্যান্ড রেজ করেছিলেন। ফ্রেট আউট। আচ্ছা, ফ্রেট আউট কখন হয়, ফ্রেট ইন কখন হয়? আমি তো ক্লাসের শুরুতে একবার বললাম, ফ্রেট ইন মানে কি, একটা প্রোডাক্ট পারচেজ করার সময় যে ট্রান্সপোর্টেশন কস্টটা হয়, আর ফ্রেট আউট মানে কি, সেল করার সময় যে ট্রান্সপোর্টেশন কস্টটা হয়। হ্যাঁ, কেন সেটা যদি আমি আরেকবার বলে দিই, সেটা হচ্ছে ফ্রেট ইন
ইন একটা প্রোডাক্ট ইন কখন হয়? পারচেজ করলে নাকি সেল করলে? পারচেজ করলে। ইন করা মানে কি আসছে, ঢুকছে আপনার লোকেশনে। সো দ্যাটস ওয়াই পারচেজ করার সময় যে ট্রান্সপোর্টেশন কস্ট হয় সেটাকে বলা হয় ফ্রেট ইন। আর একটা প্রোডাক্ট আউট কখন হয়? আউট হওয়া মানে কি চলে যাওয়া, আপনার কাছ থেকে কখন চলে যায়? পারচেজ করলে নাকি সেল করলে? সেল করলে। দ্যাটস ওয়াই সেল করার সময় যে ট্রান্সপোর্টেশন কস্ট হয় সেটাকে বলা হয় ফ্রেট আউট। ওকে, সো এখন আপনি বলেন এই যে ট্রান্সপোর্টেশন কস্টটা আমার দেওয়া লাগছে, আমি কি পারচেজ করছি না সেল করছি? পারচেজ করছি, সেটা কি ফ্রেট ইন হবে নাকি ফ্রেট আউট হবে? In হবে স্যার। ফ্রেট ইন হবে, নরমাল একটা জিনিস, ফ্রেট ইন হবে। এই যে এখানে দেখেন ফ্রেট ইন হবে, ফ্রেট ইন, এই যে। সো ফ্রেট ইন আমার জন্য একটা খরচ, अगेन খরচ বাড়ছে, ডেবিট। সো ফ্রেট ইন এক্সপেন্স ডেবিট, অথবা শুরু ফ্রেট ডেবিট, ফ্রেট ইন ডেবিট। আর নরমালি আমরা সবাই জানি যে তো পেইড, তার মানে এটা ক্যাশে পে করা হয়েছে, তো আমার ক্যাশ চলে যাবে, ক্যাশ কমে যাবে, ক্যাশ কমে গেলে ক্রেডিট। সো ফ্রেট ইন এক্সপেন্স ডেবিট আর ক্যাশ ক্রেডিট। April 6, freight in